নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন। বুধ রাশি পরিবর্তন করছে এই 30শে এপ্রিল, 14ই মে পর্যন্ত বুধ অবস্থান করবে মেষ রাশিতে। তো এতদিন বুধ তো মীন রাশির উপরই ছিল, নিজভঙ্গ রাজ্য তৈরি হয়েছিল একটা জবরদস্ত। এবার মেষ রাশিতে চলে আসলো এবং মেষ রাশিতে বুধের এই অবস্থান, বুধ যে মুহূর্তে মেষ রাশিতে প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু আবার সূর্যের সাথে যে জুতি তৈরি করবে। তো সূর্যের সাথে বুধের জুতিতে তো বুধাদিত্য যোগ তৈরি হয়, এর তো একটা প্রভাব থাকবে। তো যাই হোক, বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে, পরিবর্তনে এই মীন রাশির কোন দিক থেকে লাভ হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিগত আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে যদি মনে হয় সুপার থ্যাঙ্কস দিবেন তাহলে অবশ্যই দিবেন। এবং তার সাথে বলবো, আমাদের এই এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডেরও কোনো ব্যাপার নয়, কিন্তু আপনার করা একটা সাবস্ক্রাইব বিশেষভাবে অনুপ্রাণিত করায়। এবং আগামী দিনে মীন রাশিকে মীন রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেবো। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। মীন রাশির ক্ষেত্রে এই যে বুধের যে অবস্থান হচ্ছে, বুধ তো হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি এবং সপ্তমপতি বুধ। সপ্তম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি, আর চতুর্থ ঘরটা হচ্ছে সাধারণ রাশি, যে ঘরে কিন্তু আমার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তো এই যে অবস্থান এবং মেষ রাশিতে অবস্থান হচ্ছে বুধের, তো এই মেষ রাশিতে সবার প্রথমেই দেখতে হবে যে মঙ্গলের সাথে কোনো রকম তৎকালীন সন্ধি হয়েছে কিনা। তাহলে কিন্তু বুধের এই রেজাল্ট যথেষ্ট ভালো দিবে। এবং কিছু গোপনীয় জ্যোতিষীয় সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী এই যে অবস্থান এটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। তো মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু একটা তৎকালীন সন্ধির মধ্যে পড়ছে এবং ভালো জবরদস্ত একটা ভালো সন্ধিও হয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির দ্বারা কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। মিথুন রাশিতেই তো দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অতিচারী ভূমিকায় এবং উচ্চাভিলাষী হয়ে। তো যার জন্য এই অবস্থানটা তৈরি হয়েছে। তো এবার বুধ বুধ যে রাশি পরিবর্তন করেছে মেষ রাশিতে, তো সূর্যের সাথে অবস্থান, সূর্য তো উচ্চ অবস্থায় রয়েছে, তো সূর্যের সাথে জবরদস্ত একটা রাজ্য তৈরি করেছে। তো মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক কি মিত্রতা। তো জ্যোতিষীয় সূত্র কি বলছে যে কোনো মিত্র গ্রহ, কোনো গ্রহ যদি উচ্চ অবস্থায় থাকে কারো কোনো জন্মকুষ্ঠিতে, এবং সেই উচ্চ গ্রহ যদি কোনো তার মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে যায়, কিংবা মিত্র গ্রহের সাথে যদি জুতি তৈরি করে নেয়, তাহলে একটা জবরদস্ত রাজ্য দিয়ে দিবে। অর্থাৎ সূর্য আর বুধের এই যে জুতিটা তৈরি হয়েছে, এই জুতি যথেষ্ট একটা ভালো রাজ্য তৈরি করছে। সেটাও কিন্তু ধন সম্পত্তির ঘরে সূর্য কিন্তু ষষ্ঠপতি। ষষ্ঠ ঘর থেকে অনেক কিছু বিচার করা হয়, রোগ ঋণ রিপু, এগুলো তো বিচার হয়। এছাড়া অন্যান্য আরও বহু আনুষাঙ্গিক বহু কিছু বিচার হয় ষষ্ঠ ঘর থেকে। তো ষষ্ঠ ঘরের অধিপতি এই যে সূর্য অবস্থান করছে দ্বিতীয় ঘরে এসে, তো দ্বিতীয় ঘরে উচ্চ অবস্থায় অবস্থান এবং বুধের এই অবস্থানে একটা জবরদস্ত একটা ভালো রাজ্যও তৈরি হচ্ছে। তার সাথে আবার একটা কিন্তু ভালো একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়কালে বহু দিক থেকে উন্নতির যোগ মীন রাশি থাকছে এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা উন্নতির যোগ এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে। কারণ গ্রহদের তো সাপোর্ট পাচ্ছে, নক্ষত্রগতও সাপোর্ট পাচ্ছে। তার মধ্যে এই একটা বুধাদিত্য যোগ এবং দেবগুরু বৃহস্পতির যে ভূমিকা, গুরুর যে সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু কর্মের ঘরে পড়ছে। কর্মের ঘর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আমি তো এর আগের বহু ভিডিওতে বলেছি, মীন রাশির ক্ষেত্রে যতই গ্রহের গোচর হোক, যা ইচ্ছা তাই হোক, যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, রাশির অধিপতি তো গুরুর অবস্থান যতক্ষণ পর্যন্ত ভালো, ততক্ষণ মীন রাশির চারিদিক থেকে বললে না কিছু সাড়ে সাথে ইফেক্ট হবে এরকম। হ্যাঁ, তবে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান একেবারেই খারাপ, তাদের ক্ষেত্রে তো একটা অন্যরকম ইফেক্ট। তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। কিন্তু বর্তমানে যে অবস্থান, সেই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। কারণ একদিকে দেবগুরু বৃহস্পতি চতুর্থ সুখের ঘরে অবস্থান করে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি থাকছে অষ্টম ঘরে, গভীর জ্ঞান, শিক্ষা দীক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যা সেরকম থাকছে। কর্মের ঘরে নিজের মূল ত্রিকোণ রাশি সেরকম আবার দ্বাদশ ঘরে থাকছে, যেটা বিদেশ সংক্রান্ত কাজ, যোগাযোগ, বিভিন্ন রকম জায়গাগুলো উঠে আসছে। সেরকম রাশির উপরেও তো আবার ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল থাকছে। মঙ্গলেরও তো অবস্থান ভালো, ভাগ্যের ঘরের অধিপতি শনির সাথে অবস্থান করছে। শনি আবার লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, এটা ঠিক। কিন্তু গ্রহ তো গ্রহের ফল দিবেই,
তো তার সাথে যেরকম পজিটিভও দিবে সেরকম নেগেটিভও দিবে। তো যার জন্যই এই অবস্থানগুলোর যে হাজারটা দোষকে সমন করার ক্ষমতা রাখবে এই দেবগুরু বৃহস্পতি এই সময়কালে। যার জন্য কথাগুলো বলছি যে যতক্ষণ পর্যন্ত দেবগুরু অবস্থান ভালো থাকবে মীন রাশির চারিদিক থেকে উন্নতি। হ্যাঁ, অশান্তি গণ্ডগোল সমস্যা হলে তার তো ফেস অবশ্যই করতে হবে। সমস্যা যদি না হয় তো সমাধান কিভাবে হবে? তো সমাধান হবে, তো সমস্যা হবে তারপরেই তো সমাধান। তো সমস্যাও হবে, সমাধানও হবে, যথেষ্ট এগিয়েও যাবে, জীবনের উন্নতির চরম পথে আবার উত্তীর্ণ হবে। এই জিনিস এবং এই সময়কালে রাশির অধিপতির যে অবস্থান মীন রাশির ক্ষেত্রে, সেই অবস্থানও যেরকম রাশি লগ্নে ভালো দেখাচ্ছে সেরকম নবাংশেতেও তো যথেষ্ট ভালো দেখাচ্ছে। কারণ নবাংশেও দেবগুরু বৃহস্পতি 14ই মে পর্যন্ত থাকছে বিষনবাংশে। বিষনবাংশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যেটা মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে। আবার ভাগ্যের ঘরেও ওই শনিও অবস্থান করছে নবাংশে, কিন্তু বৃশ্চিক নবাংশ কিন্তু থাকছে শনি। অতএব দেবগুরু বৃহস্পতির সাথে যেরকম রাশি লগ্নে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, রাশির উপর শনিদেব অবস্থান করছে, 7.5 চলছে, সেরকম আবার নবাংশে চক্রে দেবগুরু বৃহস্পতি আর শনির যে অবস্থান, সেটাও কিন্তু একদম সমসপ্তম যোগ হয়ে গেছে। অর্থাৎ শনি কিন্তু সবসময় দেবগুরু বৃহস্পতির কাছে মাথা নত করে। তো নবাংশে মাথা নত করছে একদম যেরকম, সেরকম কিন্তু এই রাশি কিংবা লগ্ন ক্ষেত্রেও সে একই জিনিস উঠে আসছে। অর্থাৎ 7.5 কিন্তু সেরকম ইফেক্টেড না। হ্যাঁ, তবে মঙ্গল আর শনির যে একটা দ্বন্দ্ব, ধৈর্য আর একটা অধৈর্য, সেটা কিন্তু অনুভব করছে এই সময়কালে এই মীন রাশি। যে মনের মধ্যে একটা অস্থিরতা, কোনো সময় মনে হচ্ছে যে সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাব, এখনই সব হয়ে যাবে বা এখনই আমার প্রয়োজন। তো সেই জায়গাটাতে ভিতরের মধ্যে যে একটা অস্থিরতা আর তার যে একটা প্রভাব, সেটা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে এই মীন রাশি। তো যাই হোক, গুরুর অবস্থান, গুরু সমস্ত কিছু ট্যাকেল করছে, আর তার মধ্যে সূর্য বুধের এই জুতি বিভিন্ন দিক থেকে এখন ধনসম্পত্তির আর্থিক দিকটাকে মজবুত করাবে। কারণ স্বয়ং রাজা হচ্ছে সূর্য, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তো রাজা তো চাইবে না যে সেই তার উচ্চ ঘর, অর্থের জায়গাটা বা রাজকোষটা কোনো সময় ফাঁকা থাকুক। অর্থাৎ এই যে বুধাদিত্য যোগ, এই বুধাদিত্য যোগে বিভিন্ন দিক থেকে ইনকামের সোর্স থাকবে মীন রাশির। এবার বুধের সাথে যে যোগটা তৈরি হয়েছে, এটা একটা ভালো রাজযোগ। এবার বুধ হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি, সেরকম সপ্তম ঘরের অধিপতি। এবং যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করছে, সেই মুহূর্তে যে নক্ষত্রগুলো পাচ্ছে সেটা হচ্ছে যে 30শে মে থেকে একদম 30শে এপ্রিল থেকে 6ই মে পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রটা কি? কেতুর নক্ষত্র। অধিপতি দেবতা হচ্ছে অশ্বিনী কুমার। অশ্বিনী কুমার হচ্ছে সূর্যদেবেরই তো সন্তান। আর এই সময়কালে কেতু নিজের নক্ষত্র মঘাতে অবস্থান করছে 6ষ্ঠ ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশি। এবং সিংহ রাশিতে কোনো গ্রহ চট করে প্রভাব খারাপ দিতে পারে না, কারণ এটা রাজার ঘর। রাজা যদি স্বয়ং খারাপ না হয় ততক্ষণ পর্যন্ত গ্রহ খারাপ ফল দিতে পারবে না। রাজা তো ধন সম্পত্তির ঘরে বসে রয়েছে। তাহলে জিনিসটা কিন্তু এরকম উঠে আসছে যে ঋণ নিয়ে কাজ করবে। ঋণ অর্থাৎ কোনো ঋণের, যদি কোনো কর্মক্ষেত্রে কোনো ঋণের প্রয়োজন থাকে, তো সেই ঋণের চাহিদাটা মিটাবে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে থাকছে, রাশির অধিপতি। তাহলে রাশির অধিপতি সেই কর্ম করাবে, সেটা ব্যবসায়িক হোক কিংবা ভূমি সংক্রান্ত কাজ হোক। কারণ বুধ, এখানে বুধের ব্যাপারটা চলে এসছে, ম্যানেজমেন্টের ব্যাপারটা চলে এসছে, এবং বিভিন্ন রকম কি বলবো, বাণী সংক্রান্ত কাজ চলে আসছে, ভেষজ জিনিসটা চলে আসছে, অ্যাডভাইজার হিসাবে কাজ চলে আসছে, ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজ চলে আসছে, প্রশাসনিক বিভাগের কাজ চলে আসছে। বিভিন্ন রকম কাজ থেকে এই সময়কালে ইনকামের সোর্সটা থাকবে, যেখানটাতে কিন্তু আবার পরিশ্রমও থাকবে, সংঘর্ষ জিনিসটাকেও থাকবে, ছোটাছুটি জিনিসটাও থাকবে। কারণ অশ্বিনী হচ্ছে কি ঘোড়া, দুটি ঘোড়া, এবং এই ঘোড়ার যে লাগাম, সেই লাগাম রাজার হাতেই তো থাকবে, রাজার কাছেই থাকছে। কারণ রাজা উচ্চ অবস্থায় অবস্থান করছে, তার সাথে যে বুধ অবস্থান করছে যুবরাজ। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম সংঘর্ষ থাকবে, সেরকম দৌড়াদৌড়ি থাকবে, চাপাচাপি থাকবে, কিন্তু আর্থিক ইনকামের জায়গাটা যথেষ্ট থাকবে। বিভিন্ন রকম সোর্স থেকে আয় ইনকাম বিভিন্ন হবে এই সময়কালে। এটা কিন্তু বোঝাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো। তার জন্য ছোটাছুটি থেকে আরম্ভ করে সব কিছুই থাকবে। এবং এরপরে যে নক্ষত্রটা পেয়ে যাচ্ছে, সেটা ভরণী নক্ষত্র পেয়ে যাচ্ছে, শুক্রদেবের নক্ষত্র। আর এই সময়কালে শুক্র থাকছে রোহিণী নক্ষত্রে। রোহিণী থাকছে হচ্ছে 8 তারিখ পর্যন্ত, তারপরে চলে আসবে হচ্ছে আবার মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলদেবের নক্ষত্রে। আবার মঙ্গল এই সময়কালে আবার রাশিও পরিবর্তন করে নেবে, সেটা হচ্ছে 11 তারিখ রাশি পরিবর্তন করবে। আর ভরণীতে থাকবে 7 তারিখ থেকে একদম 12 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে এই বুধ।
এই ভরণী নক্ষত্রে থাকবে। আর ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র নিজের রাশি বিশ্ব রাশিতে থাকছে, থেকে কিন্তু ওই ভাগ্যের ঘরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশিকে দেখছে, বৃশ্চিক রাশিকে দেখছে নিজের রাশিতে অবস্থান করে। তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন তো তার এমনি বল বৃদ্ধি পেয়ে যায়। আর শুক্র কি শুভ্রতা, সুখ, শান্তি, আকর্ষণ, অর্থাৎ কর্মক্ষেত্রে এগুলোও যথেষ্ট বৃদ্ধি হবে। এবং যেখানটাতে না হওয়া কাজ সেইখানটাতে নিজের প্রতিভা গুণ বিচার করে সেই কাজগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো ভালো হবে, ভাই বন্ধুদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধিও পাবে। অর্থাৎ এই জায়গাটাতেও একটা ভালো সংকেত। এবং ভরণী নক্ষত্র মানে দায়িত্ব, কর্তব্য এগুলো বিশেষভাবে বৃদ্ধি পেয়ে যাওয়া, বৃদ্ধি পেয়ে যাওয়া। এবং ভরণী নক্ষত্রে যে অবস্থান করবে, এই ভরণী নক্ষত্রের অধিপতিকে, ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, কিন্তু অধিপতি দেবতা তো যম। তো যম হচ্ছে সূর্যেরই তো সন্তান। আর এই সময়কালে বুধ, সে বুধাদিত্য যোগ তৈরি করছে। অর্থাৎ এইখানটাতেও একটা ভালো রেজাল্ট পাবে। এবং এরপরে চলে আসবে হচ্ছে 13ই মে থেকে থাকবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে, সূর্যদেবের নক্ষত্রে। তো কৃত্তিকা সূর্যদেবের নক্ষত্র, সূর্যদেব প্রশাসন জিনিসটা থাকছে। এবং এই সময়কালে সূর্য মঙ্গল বুধের জুতি এই সময় বিশেষভাবে প্রভাবিত করবে এই দ্বিতীয় ঘরকে। বিভিন্ন রকম কর্মক্ষেত্রে উন্নতির যোগ এই সময়কালে থাকছে, প্রশাসনিক দিক থেকে হোক, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে হোক, কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের দিক থেকে হোক। কারণ বুধের যে মূল ত্রিকোণ রাশি সেটা কিন্তু ওই সপ্তম ঘরই বুঝাচ্ছে। তো সপ্তম ঘরের রোজগারের ইনকাম, পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। ইনকামের সোর্সটা থাকবে মীন রাশির ক্ষেত্রে। তো এগুলো তো সব ভালো ভালো। এবার খারাপ দিকটা কি? অশ্বিনীতে যখন থাকবে তখন মনের মধ্যে একটা ইগো, ক্রোধ, জেদ, এগুলো জিনিসটা থাকবে। কারণ ঘোড়া ঘোড়া মানে অশ্বিনী, এর মধ্যে যেরকম ক্রোধ থাকবে সেরকম জেদ থাকবে, এগিয়ে চলার একটা শক্তি, প্রবণতা থাকবে, থেমে থাকার একটা প্রবণতা কোনোভাবেই থাকবে না, সবসময় ছুটে চলার একটা জিনিস থাকবে। তো তার গতিকে যদি থামানো যায় তাহলে মনের মধ্যে তো অটোমেটিক ক্রোধ, জেদ, ইগো এগুলো তো চলে আসবে। অতএব এই জায়গাটাতে কন্ট্রোল, অত্যধিক অহংকার, অত্যধিক কনফিডেন্ট, এই জিনিসগুলো ত্যাগ করতে হবে এই সময়কালে। না তো কিন্তু অবস্থায় মানে হওয়া কাজ পিছনে চলে যাবে। ভরণীতে যখন থাকবে তখন দায়িত্ব, কর্তব্য এগুলো আছে। ভরণী শুক্রের নক্ষত্র, সুখ ভোগ, রাজার সাথে অবস্থান বুধের। তো এখানেতে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, অত্যধিক ভোগ রোগের কারণ হয়ে যাবে। এদিক থেকে সাবধান, এদিক থেকে সাবধান। কৃত্তিকা নক্ষত্রে যখন থাকবে, কৃত্তিকা নক্ষত্র নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছে, মার্কেটিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন, তাদের মুখের ভাষার দিক থেকে সাবধান। তখন কিন্তু ভালো কথাও যেগুলো বলবে সেগুলো একটু কর্কশ মনে হবে, তখন গায়ে লাগবে না, একদম যে হাড়ে লাগবে। অতএব হওয়া কাজ কিন্তু বিগড়ে দিবে। এবং তার সাথে ডকুমেন্টেন্সিকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে। অত্যধিক মানে মুখের কথায় কাউকে বিশ্বাস কিন্তু করা যাবে না। এই ওই ভরণীতে যখন থাকবে, যখন শুক্রের নক্ষত্রে থাকবে, কারণ শুক্র কিন্তু এই সময়কালে রোহিণীতেও যেরকম থাকবে সেরকম কিন্তু মৃগশিরাতেও থাকবে। মৃগশিরা নক্ষত্রে যখন থাকবে তখন বিশেষভাবে সাবধান, যে কারোর মুখের কথা বা বেশি অত্যধিক বিশ্বাস বা অন্ধবিশ্বাস, এটাও কিন্তু পতনের মূল কারণ হয়ে যেতে পারে। যে কাউকে অন্ধের মতন বিশ্বাস করলাম, হাত তুলে দিবে, এই জিনিসগুলো হওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবেন? হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন, এগুলো কাজ করবেন। এছাড়া গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং সুপার থ্যাঙ্কস এগুলো দিবেন, এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।